নমস্কার। আর পলিটিক্স এবং ইনফো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ইতিমধ্যেই আপনারা খবর পেয়ে গেছেন যে ইরান আমেরিকার মিলিটারি বেসের উপরে খুব তীব্রভাবে আক্রমণ করেছে এবং তাতে আমেরিকার 2 জন সৈন্য মারা গেছে। তো হঠাৎ যে এই ঘটনাটা ঘটল, চলুন কি ঘটছে আজকে 2-1 দিনে সে ব্যাপারটা পুরোটা নিয়ে আজকে একটু অ্যানালাইসিস করি। ঘটনাটার সূত্রপাত গতকালই শুরু হয়ে গেছিল। আমেরিকা তো মন মর্জি মতো যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। শেষমেশ কি করেছে, ইরানের গুরুত্বপূর্ণ বন্দর চাবাহারে আক্রমণ করে তাদের একটি বন্দরের মধ্যে টাওয়ার ভেঙে ফেলে। শুধু ভেঙে ফেলা নয়, সঙ্গে আমেরিকার বিদেশ মন্ত্রক থেকে যেসব পোস্ট করে যেভাবে আনন্দ উল্লাস করা হয়েছে, সেদিনই ঠিক হয়ে গেছিল যে ইরান চুপ থাকার কথা নয়, তারাও তাদের নিজেদের মতো প্রস্তুতি নিচ্ছিল। কারণ ইরান এতদিনে বুঝে গেছে, আর যাই হোক আমেরিকার সঙ্গে ওই শান্তি চুক্তি, ট্রাম্পের সঙ্গে মৌ স্বাক্ষর, চাই কিছু করুক, ও দীর্ঘমেয়াদী হওয়ার নয়। কারণ ট্রাম্প মানুষটাই তেমন, সন্ধ্যাবেলা এক কথা বলে, সকালে আরেক কথা বলে। তো একদমই বিশ্বাসযোগ্য নয়। মনেই হয় না তিনি যে একটা সারা বিশ্বের পাওয়ারফুল রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে। তাহলে চলুন জেনে নিই ঘটনাটা কি ঘটেছে। আজকেই ইরান জর্ডনে অবস্থিত আমেরিকার এয়ারবেস মুয়াফফাক সালতি এয়ারবেস, সেখানে ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণ করে এবং আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেমকে এক প্রকার প্রতিহত করেই মিসাইলগুলো গিয়ে পড়ে ওই এয়ারবেসে এবং সঙ্গে সঙ্গে 2 জন আমেরিকান সৈন্যের মৃত্যু হয়। কিন্তু এখানে একটা আশ্চর্যকর বিষয় হলো, ইরান ক্লিয়ার করে দিয়েছে যে তারা যেখানে যেখানে আমেরিকার এয়ারবেস রয়েছে সেখানেই তারা শুধুমাত্র আক্রমণ করবে। কোনো রকম সিভিলাইজেশন বা সাধারণ মানুষের উপরে তারা কোনো রকম এই মুহূর্তে আক্রমণ চালাবে না। তাহলে কোথায় কোথায় বর্তমানে আক্রমণ চালাচ্ছে? গালফ কান্ট্রিতে যেসব দেশে মেনলি আমেরিকার এয়ারবেস রয়েছে, কুয়েত, কাতার, বাহারিন, জর্ডন, সৌদি আরব, এইসব জায়গাতে মূল টার্গেট রয়েছে বর্তমানে হামলা চালানোর ইরানের। এবারে এখানে একটা আলোচনা করার বিষয় হলো যে আমেরিকা তো প্রত্যেকটা দেশেই তাদের সৈন্য, এয়ারবেস সমস্ত কিছুই রেখেছে নিজেদের বিভিন্ন স্বার্থের জন্য বা গ্লোবাল জিও পলিটিক্সকে একটা কাউন্টার করার জন্য নিজেদের মতো করে রেখেছে। কিন্তু স্পেশালি এই জর্ডনে কেন সৈন্য রেখেছে, এটা একটু আমাদের আলোচনা করে নেওয়া দরকার। যদি আপনারা ম্যাপটা দেখেন, মধ্যপ্রাচ্যের জর্ডনের পজিশনটা এমন একটা জায়গায় খুব গুরুত্বপূর্ণ পজিশন। যেমন কোনো ফাইটার জেট আমেরিকা থেকে এলো, মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাবে, সৌদি আরবে, তার আগে কিন্তু রিফুয়েলিং করা কিংবা ওই অন্য দেশে যাওয়ার আগে ফাইটার জেটকে মজুদ রাখা, সৈন্য মজুদ রাখা, তারা এই কাজটা করে থাকে জর্ডনে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো, যেটা ইসরায়েলের সঙ্গে জর্ডনের কিন্তু একটা বর্ডার শেয়ারিং রয়েছে। তাহলে ইসরায়েলকে তো ইউএসের একটা প্রচ্ছন্ন মদত থাকেই সমস্ত কাজে। তার জন্য যাবতীয় যা ইন্টেলিজেন্স, যেটা ইসরায়েলের পক্ষে বিপক্ষে হতে পারে, সেটাও তারা জর্ডনে বসে খুব সহজেই কালেক্ট করতে পারে। এছাড়া মধ্যপ্রাচ্যে তেলের ভাণ্ডার থাকার জন্য প্রচুর অর্থ রয়েছে এখানে। তাই যে কোনো সন্ত্রাসবাদ যে কোনো মুহূর্তেই এখানে তৈরি হয়। আর আমেরিকা এক প্রকার ধরতে পারেন যে মধ্যপ্রাচ্যের যে সন্ত্রাসবাদ দমন নীতিটা রয়েছে, সেটাকে কাউন্টার করার জন্য তারা বিভিন্ন দেশের মধ্যে বেশ
মিলিটারি বেস বানিয়ে রেখেছে। এই হলো কেন তারা করে রেখেছে। এরপরে আলোচনায় চলে আসি, তাহলে এত বড় আক্রমণ যে আমেরিকার ওপরে করলো, আমেরিকা কি চুপ করে বসে থাকবে? নিশ্চয়ই না। আমেরিকা এরপর থেকেই তারা পরিষ্কার করে দিয়েছে ইরানের প্রত্যেকটা আর্মি ক্যাম্প বা আর্মি বেসের ওপরে তারা মিসাইল ছড়বে, ড্রোন দিয়ে অ্যাটাক করবে, এবং যেসব কমান্ড সেই সব কমান্ড সেন্টারগুলোতেও তারা নির্দ্বিধায় আক্রমণ চালাবে। এবং কোথাও এটাই তো চেয়েছিল আমেরিকা, যে ইরান এইভাবে একটু ভুল পদক্ষেপ নিক, একবারে কিভাবে দুর্মুষ করতে হয় সেটা ওদের আগে থেকে স্ট্র্যাটেজিক্যালি ভাবা ছিল। কিন্তু এখানে সব থেকে একটা অবাক করা বিষয় হলো যে আমেরিকা কিন্তু শুধু ওই মিলিটারি এয়ারবেস কিংবা স্ট্র্যাটেজিক্যালি যেসব পয়েন্ট সেখানে আক্রমণ করে ক্ষান্ত থাকেনি, তারা টার্গেট করেছে বিভিন্ন সিভিলাইজেশন সেন্টার, যেমন এনার্জি সেক্টর, ওয়াটার, ইলেকট্রিসিটি। এইগুলোতে কি হবে? একটা ইলেকট্রিসিটি যদি না থাকে, হসপিটাল, ইন্টারনেট এক প্রকার স্তব্ধ। যদি ওয়াটার রিজার্ভারে অ্যাটাক করে তাহলে সেখানে মানুষের পানীয় জলের খুব সমস্যা হবে। আর এনার্জি হলে তো আর বলারই কিছু নেই, একটা দেশকে অচল করে দেওয়ার জন্য এনার্জি সেক্টরে আক্রমণটাই যথেষ্ট। এই যে বিপুলভাবে আমেরিকা আক্রমণ চালালো, এরপর ইরানও প্রতিক্রিয়া দিয়েছে। ইরান একটাই প্রতিক্রিয়া দিয়েছে, ব্লাড ফর ব্লাড, এই স্লোগানই এখন চলছে ইরানে। এবারে এই যে পুরো যুদ্ধর পরিপ্রেক্ষিত চলছে, এখানে আমাদের গ্লোবাল পলিটিক্সে ফাইন্যান্সের কি কন্ডিশন বা অর্থনীতি কিভাবে কোন জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে বা কি হতে পারে সেটা নিয়ে একবার আলোচনা করে নিই। দেখুন, যুদ্ধের পরে সারা বিশ্বের বাজারে তেল, গ্যাস কি পরিমাণ দুষ্প্রাপ্য হয়ে গেছে তার বলার জায়গা রাখে না। এমনিতেই যখন চুক্তি স্বাক্ষরটা হতে যাচ্ছিল ইরানের সঙ্গে বা হয়েও ছিল, তখনই এই চুক্তি স্বাক্ষরটা হবে এই ঘোষণার পরেই তেলের দাম ব্যারেল $70 নেমে এসেছিল। কিন্তু আজকে এই আক্রমণের পরে কোথায় পৌঁছেছে জানেন? $90 পৌঁছেছে। এটা ঠিক নেই শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছাবে। তো যারা বড় বড় রাষ্ট্রের মানুষ, ইকোনমিক্সের প্রথম 1, 2, 3 ভারতও রয়েছে। ভারতের হাতে তো আর তেমন কিছু ব্যাপার নেই, কারণ এনার্জিটা তো আর ভারতের হাতে নেই। কিন্তু আমেরিকা একটাই আবেদন যে আপনারা এইভাবে গ্লোবাল পলিটিক্সটাকে নিয়ে এমন ছিনিমিনি খেলবেন না, যাতে সারা বিশ্বের মানুষের সাধারণ জীবনযাপন করতে একটা দুর্বিষহ হয়ে ওঠে। খুব বুদ্ধিমান সম্পন্ন মানুষ আপনাদের দেশে বসবাস করে। আপনারা নিজেদের মতো করে ভাবুন কিভাবে সারা বিশ্বকে সঠিক পথে নিয়ে যাওয়া যাবে। এই যুদ্ধ খেলা থেকে বিরতি থাকার জন্য অনুরোধ জানাই। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।